পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে এই মুহূর্তে একটা অঘোষিত অ্যালার্ট জারি। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটেছে, যা যা আপনারা প্রত্যক্ষ করেছেন, সেগুলো একটু ভালো করে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন ভারত বিরোধী শক্তি এই মুহূর্তে মাথা চাড়া দিয়ে উঠেছে শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা। আর আমরা যারা ভারত মাতার সন্তান বলে নিজেদের মনে করি, তারা যদি একটা ছোট্ট ভুল করে বসি, তাহলে এই ভারত বিরোধী, ভারতকে ভাগ করতে চাওয়া টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যরা আমার আপনার সহানুভূতি নিয়ে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের এই সরকারকে ফেলে আনস্টেবল একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে কিন্তু এদের এজেন্ডাগুলোকে ফুলফিল করার চেষ্টা করবে। আপনারা দেখেছেন যখন পাকিস্তানের এই বাইসান ভ্যালিতে এই আক্রমণের পর যখন জল বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে, তখন বামপন্থী নেতারা রাস্তায় নেমে বলেছিলেন জল মানুষের গণতান্ত্রিক অধিকার, কেন পাকিস্তানের মানুষকে সেই অধিকার থেকে বঞ্চিত করবে ভারত, বলে নিজেদের চোখের জল ফেলেছিলেন রাস্তার মধ্যে কলকাতার রাজপথে। আর এই ধরনের বামপন্থী তথা তৃণমূল কংগ্রেস তথা এখন তো ডানপন্থী বাদ দিয়ে সবাই তো বামপন্থী, এখন ডানপন্থী বলতে শুধুমাত্র বিজেপি বাদ বাকি তো মোটামুটি সবাই বামপন্থী বলেই নিজেদের মনে করেন, কংগ্রেসও এখন বামপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায় তো চিরকালই বামপন্থী মতের বিশ্বাসী তো ছিলেনই। তো এখন এই গোটা বামপন্থী সমাজ কার্যত একটা সুযোগের অপেক্ষা করছে। এবং দেখলেন না যে ভিডিওটা দেখে একটু শুরু করলাম, আজকে আবার পর্বে দেখাবো যে একেবারেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং অমিত শাহের তাদের পোস্টারে লাথি মারছে, প্রকাশ্যে লাথি মারছে, ভিডিও রেকর্ড হচ্ছে জেনেও লাথি মারছে। এদের পেছনে সাহসটা জোগাচ্ছে কে? আসুন আজকে আলোচনা করব। আর একটাই, আমাদের একটা ভুল পদক্ষেপ, আমাদের এই ভারতবর্ষের কন্ট্রোলটা জেহাদিদের হাতে চলে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই সুযোগ আপনি দেবেন নাকি নিজেদের ভবিষ্যৎকে আগলে রাখবেন, এই সিদ্ধান্ত একান্ত আপনার। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি দ্বার্থহীন কণ্ঠে বলেছি যে এই ছাত্র আন্দোলন, যে কোনো ছাত্র আন্দোলন, সরকারের ভুল ধরিয়ে দেওয়া ছাত্র আন্দোলন অবশ্যই সমর্থনযোগ্য, কিন্তু যে সমস্ত ছাত্র আন্দোলনের নামে কার্যত ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পোস্টারে লাথি মারা হচ্ছে, যার সঙ্গে নিট পরীক্ষার শুভেন্দু অধিকারীর সঙ্গে তো নিট পরীক্ষার কোনো সম্পর্ক নেই, কিন্তু রাগটা পরিষ্কারভাবে বিজেপির ওপর, বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে, তাহলে এই জেহাদি শক্তিগুলো মাথা তুলে দাঁড়াতে পারবে এবং বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের দেশে করতে পারবে, এটাই তাদের আশা। আমি আপনাদের সামনে সেই ভিডিওটা দেখাবো এবং এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন বা বোঝার চেষ্টা করবেন যে সত্যি কি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বলে যারা ছিলেন তাদের দাবি কি শুধুমাত্রই এই পেপার লিককে আটকানো, নাকি এদের দাবি কার্যত বিজেপি গভর্নমেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তাদের পছন্দের কোনো দেশদ্রোহী কোনো রাজনৈতিক নেতৃত্ব দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা। ভিডিওটা দেখুন। आप लोगों यहाँ ये क्या कर रहे हो? ये तो पीसफुल प्रोटेस्ट था। ये कोई पीसफुल प्रोटेस्ट छोड़ना ही नहीं, तो हम देश में पीसफुल नहीं है, हम यहाँ क्या करें? आप जाइए गोदी मीडिया में। দেখলেন? আচ্ছা বলুন, আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই নিটের প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্পর্ক নেই, তাহলে পশ্চিমবঙ্গের বুকে কেন কলকাতাতে শুভেন্দু অধিকারীর পোস্টারে লাথি মারা হবে? উত্তর আছে। যে সমস্ত রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ যারা এই আন্দোলনকে সমর্থন করেছিলেন বলতে পারবেন যে কেন শুভেন্দু অধিকারীর পোস্টারে লাথি মারলো? কানেকশন একটাই, বিজেপি বিরোধী। আসলে বিজেপি বিরোধী এজেন্ডাই হচ্ছে এদের মূল এজেন্ডা। সেই কারণে খুব ভালো করে দেখবেন পেপার লিক কিন্তু হয়েছে। এই মুহূর্তে বিরাট বড় অভিযোগ রয়েছে পেপার লিকের, সেটা হচ্ছে আম আদমি পার্টির নিয়ন্ত্রণাধীন পাঞ্জাবে সেখানকার যে শিক্ষামন্ত্রী তার গ্রেপ্তারের কিন্তু কেউ দাবি তোলেনি। কর্ণাটকের শিক্ষামন্ত্রী, কর্ণাটকে কংগ্রেস গভর্নমেন্ট, সেখানে মারাত্মক স্ক্যাম পেপার লিকের অভিযোগ উঠেছে, সেখানে কেউ সেখানকার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেনি, ককরোচ জনতা পার্টি তো তোলেইনি। এরপরেও আর প্রমাণ হতে বাকি থাকে যে এই ককরোচ জনতা পার্টি আসলে তাদের এজেন্ডা হচ্ছে বিজেপি বিরোধী এজেন্ডা। আমি আপনাদের সামনে আজকে বোঝানোর চেষ্টা করব পেপার লিকটা কেন হচ্ছে, সত্যি কি বিজেপি নেতৃত্ব এর জন্য দায়ী রয়েছে? আপনাদের বোঝালেই আপনারা বুঝতে পারবেন। আমি এবার আপনাদের সামনে দেখাবো শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন। তিনি বলেছেন এদের অনেক রাগ রয়েছে, যেহেতু আমরা ওই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিকভাবে ওবিসি কোটায় চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেগুলো আমরা সব আটকে দিয়েছি, ওবিসি সংরক্ষণ আটকে দিয়েছি।
আরো অনেক কিছু আমরা আটকে দিয়েছি বলে এদের আমাদের প্রতি রাগ থাকবে, আর সেই রাগ থেকে এই কাজ তারা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সরকারও প্রস্তুত রয়েছে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো। কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? শুনলেন তো পরিষ্কারভাবে। আবারও বলছি যে আন্দোলনটা ডেফিনেটলি একটা প্রশ্নপত্র লিক সেটাকে নিয়ে সংগঠিত হলেও কার্যত এটা একটা বিজেপি বিরোধী আন্দোলন। এবং এই আন্দোলনে আপনারা যদি একটু ভালো করে দেখেন, আমাদের বাংলাদেশের প্রায়শই যে কোনো আন্দোলনে, বিশেষ করে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে তার ছবি নিয়ে গিয়ে কখনো কুশপুতুল দাহ করা হয়, কখনো তার ছবিতে জুতো মারা হয়। তেমনই একটা ছবি আমি দেখানোর চেষ্টা করছি আমার বক্তব্যের পাশাপাশি, যেখানে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কুশপুতুল নিয়ে যাওয়া হয়। সেখানে পরের ভিডিওটা আমার এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু সেখানে চটি মারা হয়েছে, জুতো মারা হয়েছে এবং সেটাকে দাহ করা হয়েছে। তো মিল পাচ্ছেন না? বাংলাদেশেও শুভেন্দু অধিকারীর কুশপুতুল পরে শুভেন্দু অধিকারীর পোস্টারে জুতো মারা হয়, পশ্চিমবঙ্গের বুকেও কেউ কেউ এই কাজ করে। মিল পাচ্ছেন না? আমি আপনাদের বলিনি, গত পর্বেই বলিনি যে দেখবেন আমাদের এই মানে দেশের মধ্যে কার্যকলাপ মানে বিজেপি বাদ দিয়ে আমাদের দুর্ভাগ্যজনক আমাদের পরিস্থিতি, বিজেপি বাদ দিয়ে বাকি রাজনৈতিক দলের কার্যকলাপের সঙ্গে বাংলাদেশের কার্যকলাপের প্রচুর সাদুর্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরো ছেঁকে নিয়েছিলেন, মা মাটি মানুষ স্লোগান থেকে, খেলা হবে স্লোগান থেকে পুরোপুরিটাই তিনি একেবারে গায়ের জোরে দখল করে নিয়েছিলেন। এবং তিনি মনেই করতেন যে এটা হচ্ছে একেবারে তিনি বাংলাদেশ পরিণত করবেন। এবং ওখানকার নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত পছন্দ করতেন। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে কোনোদিন দেখবেন না জুতো মারা হয়েছে। একটা ইনস্ট্যান্স আমাকে দেখাবেন যে বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাহুল গান্ধীর পোস্টারে জুতো মারা হয়েছে, কিংবা সিপিএম এর কোনো পোস্টারে জুতো মারা হয়েছে। দেখান, একটা ইনস্ট্যান্স দেখান, দেখাতে পারবেন না। তাহলে এ থেকে কি সহজে বোধগম্য নয় আমাদের শত্রু দেশ যাকে শত্রু বলে মনে করছে সেই আসলে আমাদের মিত্র হওয়া উচিত, আর আমাদের শত্রু দেশ যাদের মিত্র বলে মনে করছে সেই আমাদের আসলে শত্রু হওয়া উচিত? এইটুকু সহজ চিন্তা ভাবনা করলেই তাহলে আপনাকে রাজনীতি বোঝার আর কোনো প্রয়োজন হয় না। একটু ভাববেন না, যারা ছাত্র যুবকরা শুনছেন, একটু ভাববেন, একটু বাড়িতে ভাববেন না যে বাংলাদেশের এজেন্ডা যদি আমাদের এজেন্ডার সঙ্গে মিলে যায়, আর তারপরে নোয়াখালীর ঘটনার মতো ঘটনাগুলো হয়ে যাওয়ার পর তারপরে আর কিন্তু বলবেন না যে আমরা তো বুঝতে পারিনি। এত বোকা হয়ে থাকবেন না রাজনীতিতে। ভারতের ইতিহাসটা পড়ুন, ভারতের ইতিহাসটা জানুন, কিভাবে মহাত্মা গান্ধী কি কি করেছিলেন, কোন কোন সময় কি কি স্টেটমেন্ট দিয়েছিলেন, হিন্দু জেনোসাইডের পর মহাত্মা গান্ধীর পদক্ষেপ কি ছিল, তিনি কি বলেছিলেন হিন্দুদের জমি জমাগুলো যখন অভিযোগ উঠেছিল ওপার বাংলায় বাংলাদেশে মুসলমানরা জোর করে জবরদখল করে নিচ্ছেন, সেই প্রসঙ্গে কি বলেছিলেন, নেহেরু লিয়াকাত চুক্তিতে কি বলা হয়েছিল, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি কেন ইস্তফা দিয়ে মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন। একটু পড়ুন, না পড়লে ইতিহাস জানতে পারবেন না, তো তাহলে তো বামপন্থী হয়ে যেতে হবে। আমি এখানে আপনাদের সামনে এই যে দেখালাম, তাদের মধ্যে প্রথমে যে ছবি দেখালাম, দুটি মেয়ে কার্যত একেবারে সদর্পে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর মুখে ওপেনলি ছবি লাথি মারছে, কিন্তু মুখটা ঢাকা। এতটাই বিরক্ত, কিন্তু মুখটা খুলে রাখা তারা সাহস পায় না। তবে আমি একটা সোশ্যাল মিডিয়া থেকে আর একটা তথ্য পেলাম, যেখানে একজন মানে মহিলা বলবো নাকি ছাত্রী বলবো জানি না, তো যাই হোক, সে এসে বলছে যে আমি ওটা ছিলাম না, আমি এসব কাজ করিনি। তবে যদি কারুর ভাবাবেগে আঘাত দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। যেহেতু মুখটা ঢাকা ছিল আমি মেলাতে পারবো না, কিন্তু অনেকে বলছেন এ হয়তো তার মধ্যে থাকলেও থাকতে পারে, আমি জানি না। দেখাবো। নমস্কার, আমি কৌশানী। গত 24 তারিখ কলকাতায় যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমি উপস্থিত ছিলাম এবং চারিদিকে আমার একটি ভিডিও ভাইরাল হয়েছে অথবা ছড়িয়ে গেছে। সেই ভিডিওতে দেখানো হচ্ছে যে আমি কোনো বিশেষ পোস্টারের উপরে পা দিয়েছি বা এমন কোনো কাজ করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি ওই স্থানে উপস্থিত ছিলাম অবশ্যই, কিন্তু ওই কাজটি আমি করিনি। আমার মুখটি শুধু দেখা গেছে, আমি কথাটা বলেছি,
কিন্তু ওই পা দেওয়ার কাজটি আমি করিনি। এর আগেও প্রচুর প্রমাণ সহ আমি ফেসবুকে পোস্ট করেছি, তারপরেও আমি বলছি এই কাজটি আমি করিনি। এবং যদি তাছাড়াও আমার কোনো কাজে কারোর কোনো খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নই, আমি একমাত্র ছাত্রী হিসাবেই ছাত্র আন্দোলনে গেছিলাম। আমি অত বুঝতে পারিনি, এই প্রথমবার আমার মিছিলে যাওয়া। এটাই আমার বলার ছিল যে আমার কোনো কাজের জন্য কারোর যদি কোনো খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে আমি এমন কোনো কাজ করব না যার জন্য কারোর কষ্ট হয় অথবা কারোর সেন্টিমেন্টে আঘাত লাগে, এরকম কাজ আমি করবো না। কিন্তু বিশ্বাস করুন ওই কাজটি আমি করিনি, যেটা সম্পর্কে আমাকে অ্যালিগেশন দেওয়া হচ্ছে ওই কাজটি আমি করিনি। হ্যাঁ, অবশ্যই আমি ওটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, এর থেকে বেশি কিছু আমি করিনি। এবং তাও সবকিছু যা করেছি আমি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় জগন্নাথ। শুনলেন, এই হচ্ছে পরিস্থিতি। এরা প্রত্যেকেই অত্যন্ত বীর পুঙ্গব বলে মনে করে, পেছন থেকে হাওয়া দেওয়ার কাজটা রাজনৈতিক নেতারা করে, এবং এই হাওয়া দেওয়ার কাজটা করার পর এরা পেছন থেকে সরে যায়, তারপরে কিন্তু এদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায়। আমি আপনাদের সামনে এরকম অনেক ভিডিও দেখাতে পারি। যেমন আরো একটা ভিডিও আমার মনে পড়ছে, আমি তো আপনাকে 100টা পরপর ভিডিও দেখাতে পারি। একটা ভিডিও দেখাই আপনাদের সামনে, কি ছাত্রছাত্রীরা দিল্লির বুকে স্লোগান দিচ্ছে, দেখুন, কি দেশ কা যুবা রোতা হ্যায়, মোদি কা ড্যাশ ছোটা হ্যায়। এটা হচ্ছে স্লোগান। আমরা আমাদের কোন প্রজন্ম অপেক্ষা করছে, এটা সবাই না, এরা কিন্তু একটা পার্ট, এরা 20% পার্ট, বাকিটা কিন্তু এই আন্দোলনের সঙ্গেও যুক্ত নয়। এই 20% আমাদের রিজার্ভ বেঞ্চে কারা বসে রয়েছে দেখুন, যারা প্রধানমন্ত্রীকে বলছেন দেশ কা, এই আন্দোলন প্রসঙ্গে, দেশ কা যুবা রোতা হ্যায়, মোদি কা ড্যাশ ছোটা হ্যায়। ঠিক আছে, একবার শুনুন। কি ড্যাশটা আমি আর বললাম না, কিন্তু ভিডিওতে শুনেই নিন আপনারা, তার কারণ আপনাকে চিনতে হবে। তো আপনারা যদি কারোর প্রতি সমর্থন দেখাচ্ছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে এইরকম আন্দোলনই হওয়া উচিত, তারা একটু শুনুন যে কারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। শুনুন। देश का युवा छोटा है, देश का युवा रोता है, मोदी का रंग छोटा है। देश का युवा रोता है, मोदी का रंग छोटा है। শুনলেন, এরা হচ্ছে আমাদের রিজার্ভ বেঞ্চে বসে থাকা আমাদের জেনজি। এই জেনজি নাকি আমাদের রাস্তা দেখাবে। এরাই হচ্ছে ভারতবর্ষের যুবক। আমার অত্যন্ত আশঙ্কা লাগে যে, যদিও আমি জানি এরা 5 to 10% এর বেশি হতেই পারে না, তাও আরো বেশি 10% নয়, এরা 2 to 5% এর বেশি নয়। এরা এই যন্তর মন্তরে যারা দেখেছেন, এই ছাত্রছাত্রী কত দেখেছেন, কতটা দেখেছেন? 2 to 5%। ভালো অন্য ভালো ছাত্রছাত্রীরা, দেশমাতার সন্তান যাদের মনে করে তারা তো আর এতে সামিল হবে না। এটা স্লোগান হতে পারে? বলুন আপনি বলুন না। এ তো শ্রীলঙ্কা মিত্রর ওই হাতে ধরে থাকা ওই পোস্টারের মতো স্লোগান। এটা স্লোগান হতে পারে, কিন্তু ছাত্রছাত্রীরা এই স্লোগান দিচ্ছে। বুঝতে পেরেছেন? এটা একটা না, আমি আবারও বলছি, আমাকে চ্যালেঞ্জ যদি করেন, আমি আপনাকে 15টা এইরকম ভিডিও, এই টাইপের ভিডিও দেখাতে পারবো। এবার আমি আপনাদের সামনে বলি, দেখুন নরেন্দ্র মোদী কি পদক্ষেপ নিচ্ছেন না, আজকে বড় পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। আচ্ছা, কিভাবে ফাঁস হচ্ছে একটু ছোট করে বলবো, বুঝবেন। দেখুন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলে একটি এজেন্সি রয়েছে, যারা মূলত এই কেন্দ্রের এই সমস্ত পরীক্ষাগুলো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব থাকে। এটা একটা স্বায়ত্ত শাসন সংস্থা, 2018 সালে এদের গঠিত হয়েছিল। কিন্তু প্রশ্নপত্র কারা তৈরি করে? রোবট না। প্রশ্নপত্র কোনো শিক্ষাবিদদের দিয়ে তৈরি করা হয়, মাল্টিপল কপি রাখা হয়, তারপরে সেই প্রশ্নপত্রগুলো প্রিন্টিং থেকে শুরু করে সেগুলো রিজার্ভ করা, মাল্টিপল কপি, এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার একদিন আগে পৌঁছে দেওয়া। এই প্রত্যেকটা কাজ কে করে? রোবট না। এই প্রত্যেকটা কাজ মানুষকে করতে হয়। কে করে? বিজেপির লোকেরা করে না। এই প্রত্যেকটা কাজ করতে হয় এই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। এবার আপনি বলুন যে এর মধ্যে কেউ, মানুষকে তো বিশ্বাস করতে হবে, কে করবে কাজটা? আপনি একটা সেন্টার থেকে আর একটা সেন্টারে নিয়ে যাচ্ছেন প্রশ্নপত্র, এ তো মানুষকে বিশ্বাস করতে হবে, নিয়ে যাবেন। আপনি প্রশ্নপত্র তো কেউ একটা প্রিপেয়ার করছে, সেও তো একজন মানুষ। প্রশ্নপত্র কেউ তো একটা প্রিপেয়ার করার পর যখন প্রিন্ট হচ্ছে, সেটাও তো কেউ একটা দেখছে, সেও তো কিছু মানুষ সেখানে। তাহলে বলুন আপনি, যে মানুষের মধ্যে যদি এতটা অসততা ভরে যায়, সেখানে 100% কি প্রুফ করা যায়? প্রুফ করতে হবে, হয়তো টেকনোলজি দিয়ে আমাদের করতে হবে, হয়তো যত বেশি সম্ভব মানুষের সংস্পর্শ এড়িয়ে যেতে হবে, কারণ কোনো মানুষকে বিশ্বাস করতে পারবেন না আপনি। জিনিসটা এত ইজি নয়। কংগ্রেস গভর্নমেন্ট যেমন চুরি করেছে সেটা প্রমাণ করে দেওয়া যায়, সেটার সঙ্গে এটা সম্পর্ক না, আপনি প্রমাণ করতে পারবেন না যে এটা কোনো নেতা করেছে, এটা কংগ্রেসের নেতা করেছে। আমি যেমন কংগ্রেসের কয়েকটা জায়গায় বললাম, কর্ণাটকে কংগ্রেস অভিযুক্ত, কিন্তু ওখানেও প্রমাণ করতে পারবেন না যে ওটা কংগ্রেস নেতা করেছেন। ঠিক তেমনি এখানেও প্রমাণ করতে পারবেন না। এটা প্রমাণের বিষয় নয়, এটা কে করছে এটা অজানা।
ওদের মধ্যেই কোনো সরকারি আধিকারিক করতে পারে, কোনো এজেন্ট করতে পারে, অনেকেই করতে পারে। তো এর জন্য প্রধানমন্ত্রী গতকাল একটা সিদ্ধান্ত নিয়েছেন, আজকে আপনারা দেখতে পাবেন তার পরিণাম। প্রধানমন্ত্রী ইনফোসিসের যিনি কো-ফাউন্ডার, তার নাম হচ্ছে নন্দন নীলেকানি। সেই নন্দন নীলেকানিকে এই একটা মানে টাস্ক ফোর্স গঠন করেছে এবং তিনি প্রযুক্তির হেড, বুঝতে পারছেন, মানে ইনফোসিসের কো-ফাউন্ডার, মানে আর কি বলবো, আপনার বুঝে নিন। তাকে এর মধ্যে নিয়ে এসে বলেছেন যে আপনি সলিউশন দিন যে কি করে এটাকে পুরো প্রুফ করা যায়, একেবারে লিকেজ প্রুফ করা যায়, কিভাবে এটাকে আটকানো যায়, সিদ্ধান্ত দিন, বলুন। এবং একই সঙ্গে পার্লামেন্টে আজকে বিল পাস হচ্ছে, হয়তো যখন শুনছেন তখন বিল পাস হয়ে গেলেও যেতে পারে, যে 10 কোটি টাকার ফাইন এবং 10 বছরের জেল। যতটা প্রয়োজন সরকার দেখার চেষ্টা করছে। এটা যদি বলতেন যে নরেন্দ্র মোদী নিজে চুরি করেছে, ধরা পড়েছে, তাহলে ডেফিনেটলি এখানে সবার গলা মেলানো উচিত ছিল। কিন্তু এটা এমন একটা কাজ যেটা এতটা ইজি নয়, এবং প্রত্যেকটা গভর্নমেন্টের, আপনাদের মনে রয়েছে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন আগে যে সমস্ত স্কুল সার্ভিস কমিশন হলো, সেখানে কত রকমের যাতে পেপার লিক না হয়ে যায় কি কি করা হয়েছিল। তার আগেও কিন্তু পেপার লিক হয়েছে অনেকবার। মমতা গভর্নমেন্টের বিরুদ্ধে প্রচুর পেপার লিকের এক্সাম্পল রয়েছে। আমি যখন মাধ্যমিক দিই তার 2 বছর আগে সিপিএম এর জামানা, তখন মাধ্যমিক বা এইচএস এর একটা পেপার বাতিল হয়েছিল অঙ্ক পরীক্ষার, এবং সেটাকে আবার নিতে হয়েছিল, সেই সময় সিপিএম ছিল। অর্থাৎ এরকম পুরনো রোগ। এবং যেখানে যে পরীক্ষাগুলোতে অভিযোগ ওঠেনি যে এবারে পরীক্ষার মানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আপনি কনফার্ম করতে পারবেন না যে সেখানেও প্রশ্নপত্র ফাঁস হয়নি, আপনি কনফার্ম করতে পারবেন না সেখানেও সম্ভবত প্রশ্ন ফাঁস হয়। তার কারণ যেখানেই মানুষ তো লিখছে, প্রশ্ন তো কোনো ব্যক্তি তৈরি করছে, কোনো ব্যক্তি সেটাকে সিলেক্ট করছে যে এই প্রশ্নগুলি থাকবে, কেউ একটা রিভিউ করছে, তারপরে কেউ একটা প্রিন্ট করছে, তারপরে সেটা নিয়ে গিয়ে কেউ একটা স্টোর রুমে রাখছে, তারপরে স্টোর রুম থেকে কেউ গিয়ে একটা ডিস্ট্রিবিউটর সেন্টারে দিচ্ছে। কে করছে? রোবট করছে, ভগবান করছে। মানুষ আজকে এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনি এক অংশ বিশ্বাস করতে পারবেন না, কোনো অংশ বিশ্বাস করতে পারবেন না। আর যদি রোবট দিয়ে করেন তাহলেও কি বিশ্বাস করা যাবে না? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ব্যালটে ভোট হতে হবে, ইভিএম বিশ্বাস করি না, বলেন না ওটাও তো কার্যত রোবট, মানে কি স্বয়ংক্রিয় যন্ত্র। তো ব্যালটও আমরা সেই ছোট রোবট ধরতেই পারি। তো সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা গোটা কংগ্রেস মানে গোটা ইন্ডি জোটের একটা বড় দাবি, ব্যালটে ভোট চায়, ওখানে আবার স্বয়ংক্রিয় চলবে না, ওখানে মানুষের ইন্টারভেনশন চায়। কেন? ওখানে কিন্তু মানুষের ইন্টারভেনশন চায়, ওখানে মানে লুটটা প্রয়োজন, বুঝতে পেরেছেন? কাজে ভালো করে বোঝার চেষ্টা করুন। মানে সবাই ওইদিকে যাচ্ছে বলে আপনাকে ওইদিকে যেতে হবে এরকম কোনো ব্যাপার না। বুঝুন, মুদ্রাটা বুঝুন, এবং যদি মনে হয় আপনার কোন দিকটা ঠিক লাগছে ওই দিকটা লজিক্যালি যান। কারুর কথায় কানে নেবেন না, এমনকি আমার কথাও একেবারে ছুঁড়ে আস্থা করে ফেলে দেবেন যদি আমার কথাটাও আপনার সঙ্গে যুক্তিগ্রাহ্য না হয়। যার কথাটা যুক্তিগ্রাহ্য হবে শুধু সেটাই নেবেন, এরকম না যেখানে ভিড় দেখবেন সেখানে। হতেও পারে ধরুন একসময় ক্ষমতার পরিবর্তনের মতো একটা বিরাট ঢেউ আসলো, এটা নিয়ে ধরুন নরেন্দ্র মোদীর গদি টলবল হয়ে গেল, তাতেও বিশ্বাস করবেন? সবাইকে পাল্টে জিতে দিন, কিন্তু আপনি ঠিক জায়গায় ভোট দিন। আমি বলছি না আপনি কাকে ভোট দেবেন, কিন্তু আপনার যাকে মনে হচ্ছে আপনি যুক্তি দিয়ে লজিক অনুযায়ী আপনি ভোট দিন। 99% ওদিকে চলে গেছে বলে আপনি ওদিকে চলে যাবেন, এটাতে কিন্তু মানে আধ্যাত্মিকতার দিক দিয়ে যদি বিচার করেন তাহলে কিন্তু সেটাও হয় না। কারণ আত্মার সঙ্গে পরমেশ্বরের মিলটা 99.99%-এরই হবে না। কাজে আপনি যদি ওই দিকেই ছোটেন যে বেশি লোক যেখানে যাচ্ছে মানে ওখানেই ছুটবো, তাহলে আধ্যাত্মিকতার চেতনাও যদি বলেন তাহলে মৃত্যুর পরে ওই দিকেই ছুটবেন যেদিকে পরমেশ্বরের কোনো মানে মিলন আপনার জন্য অপেক্ষা করবে না। তাই চিন্তাটাকে নিজের মানে এই প্র্যাকটিসটা শুরু করে দিন, প্র্যাকটিসটা করুন, মানে নিজের সঙ্গে নিজের কথা বলে চিন্তাটা তৈরি করুন। আমি কারোর কথায় প্রলুব্ধ হব না, আমি সমস্ত তথ্যগুলো সংগ্রহ করব, সিদ্ধান্ত নেব আমি নিজে। এইটুকু করলেই দেখবেন যে আর বোঝাতে হচ্ছে না আপনাকে কোন রাজনৈতিক দল ভালো কোন রাজনৈতিক দল খারাপ। এটা বোঝানোর প্রয়োজন হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভালো কতটা খারাপ, আপনাকে বলার প্রয়োজন হবে না। শুধু নিজের সত্তাটাকে জাগিয়ে রাখুন, ব্যাস। এইটুকু করলেই ভারতবর্ষ বেঁচে যাবে, শুধু এইটুকু করুন। মানে আমার বাবাও বামপন্থা করতে বলে আমাকেও বামপন্থা করতে হবে, এই লজিক থেকে বেরিয়ে আসুন। আপনার চিন্তা যেটাকে বলে যুক্তিগ্রাহ্য চিন্তা, যেটাকে অ্যাকসেপ্ট করতে পারে সেটাকেই অ্যাকসেপ্ট করে নিন। এনিওয়ে, সবাই লিখে জানাবেন ছাত্র আন্দোলন হোক, তবে এই সমস্ত অভব্য আন্দোলন যারা করছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় একমাত্র হওয়া উচিত। তার কারণ এদেরকে ঠিক রাস্তায় আনাটাও আমাদের দেশেরই কর্তব্য। যারা ভুল রাস্তায় রয়েছে তাদেরকে ছেড়ে দিলে এরা কিন্তু মানে বিপদগামী হয়ে যাবে। কাজে মোদী গভর্নমেন্টেরও দায়িত্ব রয়েছে এদেরকে সঠিক, যারা লাথি মারছেন যারা গালিগালাজ দিচ্ছেন এদেরকে সঠিক লাইনে নিয়ে আসাটাও আপনাদেরই দায়িত্ব। সেই লাইনে নিয়ে আসার কাজটা করুন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।